সম্পর্কিত অধ্যায়টি মূলত বাক্য তত্ত্বের অন্তর্গত। বাক্য তত্ত্বের অন্তর্গত তোমাদেরকে অবশ্যই খুব ভালোভাবে মনে রাখতে হবে যে বাক্য তত্ত্বের অন্তর্গত বিষয়গুলো কি কি। বাক্যতন্ত্রের অন্তর্গত প্রথম বিষয় হচ্ছে বাক্য প্রকরণ, দ্বিতীয় বিষয় হচ্ছে শব্দের যোগ্যতার বিকাশ। খেয়াল করে দেখবে শব্দের যোগ্যতার বিকাশ কিন্তু এটি বাক্যতন্ত্রের অন্তর্গত, শব্দের যোগ্যতার বিকাশ। এরপরে রয়েছে বাগধারা, খুব মনোযোগ দিয়ে খেয়াল করবে। এরপরে রয়েছে বাগধারা, বাচ্য ও উক্তি এবং এর পাশাপাশি বাক্যের শ্রেণীবিভাগ এবং সবশেষে সিনট্যাক্স। বাক্যের শ্রেণীবিভাগের পর অন্তর্গত সিনট্যাক্স। সিনট্যাক্সের বাংলা অর্থ বাক্যে পদ সংস্থাপনার ক্রম, মানে বাক্যে এক একটা পদ কোনটির পরে কোনটি বসতে পারে সেটি মূলত আজকে আমরা সিনট্যাক্স নামে জানব। তোমাদের পরীক্ষায় এটি কেন গুরুত্বপূর্ণ? এটি গুরুত্বপূর্ণ কারণ তোমাদের পরীক্ষায় যে কোনো সময়ে যে কোনো ধরনের প্রশ্নে বলতেই পারে আমরা যে বাগধারা পড়ি সেই বাগধারা বাংলা ব্যাকরণের কোন অংশের আলোচ্য বিষয়। বাংলা ব্যাকরণের কোন অংশের আলোচ্য বিষয় এটি যদি জিজ্ঞাসা করা হয় তোমার অপশনে থাকতে পারে বাক্যতত্ত্ব, ধ্বনিতত্ত্ব, শব্দতত্ত্ব, রূপতত্ত্ব, এভাবে বিভিন্ন অপশন থাকতে পারে এবং সে সময়ে তোমাকে সঠিক উত্তরটি বেছে নিতে হবে, বলতে হবে বাক্যতত্ত্ব। একইভাবে শব্দতত্ত্বের অন্তর্গত কোনটি, বাক্যতত্ত্বের অন্তর্গত কোনটি, ধ্বনিতত্ত্বের অন্তর্গত কোনটি, প্রত্যেকটি তোমাদের খুব ভালোভাবে জেনে নিয়ে তারপর পরীক্ষার হলে যেতে হবে। এসো আমরা এখন তিনটি বাক্য দেখি। তিনটি বাক্য, যেমন পৃথিবী চন্দ্রের চারদিকে ঘুরে, এরকম একটা চমৎকার বাক্য আমরা দেখতে পাচ্ছি, কিন্তু বাক্যের ভুলটা কি কেউ কি আমাকে বলতে পারো? বাক্যের ভুলটা কি? পৃথিবী চন্দ্রের চারদিকে ঘুরে, এখানে বাক্যে কোন ভুল রয়েছে? তোমাদের কাছ থেকে উত্তর আশা করছি। কমেন্টের মাধ্যমে আজকে আমাদেরকে জানাও যে এখানে কোন ভুলটি রয়েছে। নাসিম জামান সবার আগে উত্তর দিয়েছে, তোমাকে ধন্যবাদ। সে বলেছে যে পৃথিবী আসলে চন্দ্রের চারদিকে না, পৃথিবী আসলে সূর্যের চারদিকে ঘোরে। সুতরাং এখানে একটা অর্থগত একটা গুণের অভাব রয়েছে, অর্থাৎ এটি বাস্তবের সঙ্গে কোনোভাবেই মিল রাখে না, সামঞ্জস্য রাখে না। সেই কারণে এটার একটা অর্থগত গুণের অভাব রয়েছে, এই কারণে এটিকে আমরা বাক্য বলি না। চমৎকার, আমি জিজ্ঞাসা করার আগেই অনেকে উত্তর দিয়ে দিচ্ছে। রাকিব রাব্বি, আহনাফ আহমেদ, মালিহা আজিম, রিশা, অনেকেই বলার চেষ্টা করছো যে এখানে যোগ্যতা ভুল। বাক্যের অর্থগত এবং ভাবগত মেলবন্ধনের নাম কি? বাক্যের অর্থগত এবং ভাবগত মেলবন্ধনের নাম হচ্ছে যোগ্যতা। যারা বলছো এখানে আসক্তির অভাব রয়েছে তারা একটু ভুল বুঝছো। এখন আমরা পরবর্তী বাক্যে যাই, যেখানে বলা হচ্ছে খুব পরিচিত একটা বাক্য, কাল হবে বিতরণী অনুষ্ঠান, পুরস্কার স্কুলে আমাদের অনুষ্ঠিত। এখানে বাক্যটা খুব চমৎকারভাবে অনেকগুলো শব্দ নিয়ে গঠিত, কিন্তু এখানে আরেক ধরনের গুণের অভাব রয়েছে। সেই গুণটা কি? এখানে বাক্যটা আমরা দেখতে পাচ্ছি কাল হবে বিতরণী অনুষ্ঠান, পুরস্কার স্কুলে আমাদের অনুষ্ঠিত। এটিতে কি ধরনের ভুল রয়েছে? মিজানুর রহমান, তারপরে সাকিব ইসলাম, নাবিহা মাসুন, মাইসুন, ফাহিম শাহরিয়ার সহ আরো অনেকে উত্তর দিচ্ছ যে এখানে আসক্তির অভাব রয়েছে। আসক্তির অভাব কেন রয়েছে? আসক্তি শব্দটির অর্থ কি আমাকে কমেন্টের মাধ্যমে এখন জানো। এটি কিন্তু আসক্তি, কেউ কেউ আসক্তি বলছো,
এখানে কিন্তু কোনো ক নেই, এখানে আসক্তি শব্দটি হচ্ছে আসক্তি, খুব খেয়াল করে দেখবে। এখন আসক্তি এই শব্দটার মানে কি? এই চারিয়ান সবার আগে উত্তর দিয়েছে এবং সেটা হচ্ছে সঠিক উত্তর। আসক্তি শব্দের অর্থ হচ্ছে সুশৃঙ্খল পদবিন্যাস। তোমাদের পরীক্ষায় এটা কিন্তু খুব ভালোভাবে খেয়াল রাখতে হবে। তোমাদের অনেক সময় জানতে চাওয়াই হতে পারে যে আসক্তি শব্দটার মূল অর্থ কি। এটার মানে হচ্ছে সুশৃঙ্খল পদবিন্যাস। যে একজন বলছো যে বাক্যে অর্থ সঙ্গতির অভাব আসক্তি, সেটা কিন্তু ভুল উত্তর। অর্থ সঙ্গতির অভাব হচ্ছে যোগ্যতার অভাব। আর যখন আমরা বুঝতে পারি যে বাক্যের সুশৃঙ্খল পদবিন্যাস নেই, তখন সেখানে আমরা বলি আসক্তি। আমাদের পরবর্তী বাক্য যেখানে বলা হচ্ছে আমি কালকে। আমি কালকে এখানে কোন ধরনের গুণের অভাব রয়েছে? আমাকে তোমরা কমেন্টের মাধ্যমে জানাও যে এখানে বাক্যের কোন ধরনের গুণের অভাব রয়েছে। তোমাদের কাছ থেকে কমেন্টের মাধ্যমে উত্তর চাচ্ছি। আমি কালকে, হ্যাঁ এখানে আমি কালকে যখন বলছি তখন বাক্যটা ঠিক সম্পূর্ণ হচ্ছে না। আমি হয়তো এখানে কিছু একটা বলতে চাই। আমি কালকে যাব, হয়তো এরকম হতে পারে। আমি কালকে স্কুলে যাব হতে পারে, আমি কালকে কলেজে যাব, আমি কালকে ঘুরতে যাব। এরকম বিভিন্ন ধরনের শব্দ এখানে বসতে পারে। সুতরাং এখানে কোনো একটা শব্দ শোনার ইচ্ছা রয়ে গিয়েছে। অনেকেই উত্তর দিচ্ছ, আশিক মাহমুদ, রিজওয়ান হোসেন, রাজন, মালিহা আজিম, রিশা, অনেকে উত্তর দিচ্ছ। এরপর কি হবে এটি জানার ইচ্ছা, এটি হচ্ছে আকাঙ্ক্ষা। এই বাক্যে আকাঙ্ক্ষার অভাব রয়েছে। সুতরাং বাক্যের কয়টি গুণ হলো? বাক্যের সর্বমোট তাহলে আমরা কয়টি গুণ পেলাম? আমরা এখন পর্যন্ত বাক্যগুলো দেখলাম এবং বাক্যে বিভিন্ন ধরনের গুণের অভাব রয়েছে সেটি আমরা বিবেচনা করলাম। তাহলে বাক্যে কয়টি গুণ থাকে? সাধারণত একটা শুদ্ধ বাক্য হতে হলে সেই বাক্যের কয়টি গুণ থাকা প্রয়োজন? সাকিব ইসলাম সবার আগে উত্তর দিয়েছে, অনেক উত্তর দিয়েছে, এভাবে অনেক উত্তর আসছে, তোমাদেরকে ধন্যবাদ। সুতরাং আমরা জানতে পারলাম যে বাক্যের তিনটা গুণ রয়েছে, একটা হচ্ছে আকাঙ্ক্ষা, আরেকটা হচ্ছে আসক্তি, আরেকটা হচ্ছে যোগ্যতা। সুতরাং বাক্যের এই তিনটা গুণ যদি আমরা সঠিকভাবে অনুসরণ করতে না পারি, তখন আমাদের একটা বাক্য শুদ্ধ হয় না। এই হচ্ছে আমাদের বাক্যের গুণের উদাহরণ। সুতরাং এখন আমরা পরবর্তী অংশে প্রবেশ করার আগে তোমাদেরকে আরেকবার জানিয়ে দিচ্ছি যে আমাদেরকে তোমাদের বাক্য প্রকরণ, বাক্যতত্ত্ব সম্পর্কিত প্রশ্নসমূহ আমাদেরকে জানাও এবং আমরা চাই যে এই প্রশ্নগুলোর উত্তর দিতে, এবং অবশ্যই চাই যাতে তোমার বন্ধু আজকে আমাদের ক্লাসে খুব ভালোভাবে অংশগ্রহণ করে। তোমরা নিজেদের প্রোফাইল থেকে শেয়ার দিয়ে আজকের এই ক্লাসটির কথা সবাইকে জানিয়ে দাও। আমরা আশা করব তোমরা আজকের এই ক্লাসটি থেকে অনেক গুরুত্বপূর্ণ কিছু শিখতে পারবে। আমরা এখন শব্দের যোগ্যতার একটা বিস্তারিত বিষয় নিয়ে আলোচনা করব। তবে তার আগে একটা প্রশ্ন দেখে আসি। লাইলা মুস্তারি মিতু, সে জিজ্ঞেস করছে আমি অ্যাডমিশন টেস্ট দিব ডি ইউনিটে, এই ক্লাসটা আমার কি কাজে লাগবে? খুব চমৎকার একটা প্রশ্ন করেছো মিতু, তোমাকে ধন্যবাদ। আমাদের আজকের এই ক্লাসটা বাংলা ব্যাকরণের একটা গুরুত্বপূর্ণ অধ্যায়ের ক্লাস এবং আমরা কিন্তু বলে দিচ্ছি যে কি ধরনের প্রশ্ন সাধারণত আমাদের ভর্তি পরীক্ষাগুলোতে অনুসরণ করা হয়ে থাকে। প্রশ্নের ফরম্যাট গুলো কিন্তু বলে দিচ্ছি। আমরা আশা করি তুমি বুঝতে পারছো যে তোমার অ্যাডমিশন টেস্টে এই অধ্যায়ের উপর বেশ কিছু প্রশ্ন আসতে পারে। প্রশ্ন আসার মতো বেশ কিছু দৃষ্টান্ত আমরা বিগত বছরের প্রশ্নগুলোতে দেখতে পেয়েছি এবং বিগত বছরের প্রশ্নগুলো তুমি যদি সলভ করো তখন তুমি দেখতে পাবে যে এখান থেকে প্রচুর পরিমাণে প্রশ্ন রয়েছে। সেই ক্ষেত্রে তোমাদেরকে জানিয়ে রাখি যে আমাদের 10minuteschool.com ওয়েবসাইটে 10minuteschool.com আমাদের ওয়েব পেজে গিয়ে তুমি বিগত বছরের যত প্রশ্ন আছে সেই প্রশ্নগুলো কিন্তু চাইলেই সলভ করতে পারো। বিগত বছরের প্রশ্নগুলো কিন্তু সলভ করে যাওয়া খুব খুব গুরুত্বপূর্ণ, যাতে তোমরা
পরিপূর্ণ প্রস্তুতি এবং ধারণা নিয়ে পরীক্ষার হলে প্রবেশ করো। সে কারণে আমরা তোমাদেরকে বলি যে বিগত 10 বছরের প্রশ্ন খুব ভালোভাবে সলভ করো। এবং মিতু, তোমার প্রশ্নের উত্তর হচ্ছে তুমি কিন্তু খুব ভালোভাবে ধারণা পেয়ে যাবে যদি দেখো বিগত বছরের প্রশ্নগুলো, এই অধ্যায় থেকে অনেক প্রশ্ন আসে। শব্দের যোগ্যতা নিয়ে যখন আমরা আলোচনা করতে চাই, সেই ক্ষেত্রে আমাদের শব্দের যোগ্যতার সঙ্গে কোন কোন বিষয়ে জড়িত সেই জিনিসগুলো কিন্তু আমাদের খুব ভালোভাবে খেয়াল রাখতে হবে। খেয়াল করে দেখবে যে শব্দের যোগ্যতার সাথে আমরা সাধারণত 6টি বিষয় জড়িত থাকে বলে মনে করি। সেগুলো কি কি? প্রথমত নামগুলো মনে রাখবো যে রীতিসিদ্ধ অর্থবাচকতা, দ্বিতীয়ত দুর্বোধ্যতা, তৃতীয়ত উপমার ভুল প্রয়োগ, চতুর্থত বাহুল্য দোষ, বাগধারার শব্দ পরিবর্তন এবং সবশেষে 6 নম্বর হচ্ছে গুরুচণ্ডালী দোষ। এইভাবে শব্দের যোগ্যতার সঙ্গে আমরা 6টি বিষয় জড়িত থাকতে দেখতে পাই। খেয়াল করবে বাক্যের 3টি গুণ, আকাঙ্ক্ষা, আসক্তি, যোগ্যতা। আবার এই যোগ্যতার সঙ্গে আরো 6টি বিষয় জড়িত। এই 6টি বিষয় হচ্ছে রীতিসিদ্ধ অর্থবাচকতা, দুর্বোধ্যতা, উপমার ভুল প্রয়োগ, বাহুল্য দোষ, বাগধারার শব্দ পরিবর্তন এবং গুরুচণ্ডালী দোষ। এখন আমাদের এই 6টি বিষয় কিভাবে পরীক্ষায় আসতে পারে? পরীক্ষায় আসতে পারে এভাবে যে কোনো একটি বাক্যে যদি উপমার ভুল প্রয়োগ করা হয়, ধরো এই অংশটুকু উপমার যদি ভুল প্রয়োগ করা হয়, সেই ক্ষেত্রে কিভাবে আমরা বলতে পারি যে বাক্যটি সম্পূর্ণ বাক্য হয়নি। তখন আমরা বলবো বাক্যে যোগ্যতার অভাব রয়েছে। বাক্যের একটা গুণ, সেটা হচ্ছে যোগ্যতা, এবং সেটা হচ্ছে বাক্যের শব্দের সাথে জড়িত। এভাবে শব্দের যোগ্যতার অভাব রয়েছে বলে আমরা বুঝতে পারি যে সেই বাক্যটি সম্পূর্ণ বাক্য হয়নি। আমরা তোমাদের এই বিষয়ক যদি কোনো প্রশ্ন থাকে যে শব্দের যোগ্যতা বা বাক্যের মধ্যকার শব্দের যোগ্যতা যদি বা তোমাদের মনে কোনো কনফিউশন তৈরি করে থাকে, তাহলে এখন সেটা খুব ভালোভাবে কিন্তু পরিষ্কার হয়ে যাবে। প্রথমেই আমরা আলোচনা করব রীতিসিদ্ধ অর্থবাচকতা নিয়ে। আমাদেরকে একজন জিজ্ঞাসা করছে হাসিব এইচএস আর একজন রিজওয়ান হোসেন। সে বলছে যে 4 নম্বরটা কি? হাসিব এইচএস, তোমাকে বলছি যে 4 নম্বরটা হচ্ছে বাহুল্য দোষ। এটা বলতে আসলে কি বোঝায় সেটি আমরা একটু পরেই জানবো। রিজওয়ান হোসেন, তোমার জন্য গুরুচণ্ডালী দোষটা কি সেটাও আমরা খুব ভালোভাবে বিস্তারিত আজকে আলোচনা করব। তোমার মনে যাতে কোনো প্রশ্ন না থাকে সেটাও আমরা দেখিয়ে দিব। আহনাফ আহমেদও প্রশ্ন করেছো উপমা মানে কি। তোমাদেরকে অনেক ধন্যবাদ। আমরা পুরো ক্লাসটা এরকমই চাই যে খুব ইন্টারঅ্যাক্টিভ একটা ক্লাস হোক। সেই ক্ষেত্রে তোমাদের উত্তরের ধারাবাহিকতা যেন থাকে, আমরা প্রথমেই রীতিসিদ্ধ অর্থবাচকতাটা কি সে বিষয়ে আলোচনা করি। আমাদের প্রথম উদাহরণটি, প্রথম যে গুণটির কথা আমরা বলছি, যোগ্যতার ক্ষেত্রে যে গুণ, সেটা হচ্ছে রীতিসিদ্ধ অর্থবাচকতা। এটি মূলত বলে যে একটা শব্দের, বাক্যের অন্তর্গত যে শব্দ, সেই শব্দের রীতিসিদ্ধ অর্থ এবং প্রকৃতি প্রত্যয়জাত অর্থের পার্থক্য রয়েছে। সুতরাং এটি তোমার খুব ভালোভাবে খেয়াল রাখতে হবে যে রীতিসিদ্ধ অর্থবাচকতা শব্দের যোগ্যতার যে গুণটি রয়েছে সেটির সঙ্গে জড়িত মূল বিষয় হচ্ছে রীতিসিদ্ধ অর্থ এবং প্রকৃতি প্রত্যয়জাত অর্থের যে পার্থক্য সেটি। যেমন আমরা একটা শব্দ এখন বিবেচনা করি, কিরকম? সেটি হচ্ছে যে বাধিত। এরকম একটা শব্দ আমাদের সামনে রয়েছে। যেরকম বাধিত শব্দটা আমরা এক ধরনের পত্রে খুব কিন্তু ব্যবহার করে থাকি। কোন ধরনের পত্রে আমাকে কি বলতে পারো? কোন ধরনের পত্র, কোন ধরনের চিঠি বা পত্রে আমরা এই বাধিত শব্দটা খুব ব্যবহার করে থাকি? অনেকে কিন্তু না জেনেই আমরা বাধিত শব্দটা ব্যবহার করি। তোমরা কেউ কি আমাকে বলতে পারো যে এই বাধিত শব্দটা কোথায় আমরা খুব ব্যবহার করি? এই তো মিফতাহুল মিশকাত, সে সবার আগে উত্তর দিয়েছে। অ্যাপ্লিকেশন, একদম সত্যি কথা। যখন আমরা আবেদনপত্র, চিঠিপত্রের একটা বিশেষ রূপ আবেদনপত্র আমরা লিখে থাকি, সেখানে আমরা বাধিত শব্দটা খুব ব্যবহার করি। এবং
সেই আবেদনপত্র বা দরখাস্তে বাধিত শব্দটা অনেকে না জেনেই কিন্তু ব্যবহার করে ফেলি, যে আপনি আমাকে এই কাজটা করে দিয়ে বাধিত করবেন, আপনি আমাকে সাহায্য করে বাধিত করবেন। এটির মানে আসলে কি? এটির একটা রীতিসিদ্ধ অর্থ রয়েছে। রীতিসিদ্ধ অর্থটা হচ্ছে অনুগৃহীত বা কৃতজ্ঞ। রীতিসিদ্ধ অর্থ হচ্ছে, এটার মানেটা কি? রীতিসিদ্ধ অর্থের মানে হচ্ছে তোমার বই পুস্তক থেকে এবং বাংলা ব্যাকরণের ধারাবাহিকতা অনুসারে আমরা এই অর্থটা দাঁড় করিয়েছি। যেরকম এই শব্দটাকে আমরা বাধিত যখন বলছি, এটাকে আমরা দুই ভাগে বিভক্ত করি। দুই ভাগে বিভক্ত করে করি বাধ যোগ ইত। খেয়াল করে দেখবে এই বাধ, এই শব্দটা সত্যিকার অর্থে বাধাপ্রাপ্ত এই অংশটাকে নির্দেশ করে। এবং বাধিত শব্দটা একরকম প্রত্যয়জাত শব্দ। প্রত্যয় হচ্ছে বাক্যের কোন একটা শব্দের শেষে যেই অংশটুকু যুক্ত হয় সেটিকে আমরা বলি প্রত্যয়। এখানে ইত অংশটা হচ্ছে প্রত্যয়, এবং বাদ যে শব্দটা সেটা হচ্ছে মূল শব্দ। এই মূল শব্দ এবং প্রত্যয়, মূল শব্দকে আমরা বলি প্রকৃতি, এটাকে বলি প্রত্যয়, এইটাকেই আমরা বলছি প্রকৃতি প্রত্যয়জাত। অনেকেই জিজ্ঞাসা করছে, নাইমুর রহমান জিজ্ঞাসা করেছো, এর আগেও অনেকে জিজ্ঞাসা করেছো যে প্রকৃতি প্রত্যয়জাত মানে কি? প্রকৃতি প্রত্যয়জাত মানেই হচ্ছে এটা, যখন একটা প্রকৃতি বা নাম শব্দ এখানে বলা যেতে পারে। এখানে আমরা একটা নাম শব্দ ব্যবহার করছি, বিভক্তিহীন নাম শব্দ। বিভক্তিহীন নাম শব্দ ব্যবহার করছি, আবার এখানে একটা প্রত্যয়ও ব্যবহার করছি। এই বিভক্তিহীন নাম শব্দটাকে আমরা নাম প্রকৃতি বলি বা প্রাতিপদিক। খেয়াল করে দেখবে এটাও কিন্তু পরীক্ষায় খুব আসে। বিভক্তিহীন নাম শব্দের নাম হচ্ছে প্রাতিপদিক। নাম শব্দ যখন বিভক্তিহীন হয় তখন সেটাকে আমরা বলি প্রাতিপদিক। এখানে একটা প্রাতিপদিক আর একটা প্রত্যয় একত্রিত হয়ে প্রকৃতি প্রত্যয়জাত হয়ে হয়েছে বাধিত, এবং সেটার অর্থ হচ্ছে বাধাপ্রাপ্ত। কিন্তু রীতিসিদ্ধ অর্থের ক্ষেত্রে আমরা কিন্তু পড়েছিলাম অনুগৃহীত বা কৃতজ্ঞ। সুতরাং আমরা এই রীতিসিদ্ধ অর্থটা এখানে ব্যবহার করছি। এটাই এখানে বোঝানো হচ্ছে যে কোনো একটা বাক্যে আমরা যে সকল শব্দ ব্যবহার করি সেগুলো রীতিসিদ্ধ অর্থ অনুসরণ করছে কিনা সেটা আমাদের খেয়াল রাখতে হবে। তুমি নিশ্চয়ই তোমার দরখাস্তে যখন বলবে যে আপনি আমাকে, ধরো প্রধান শিক্ষকের কাছে বলার সময় তুমি বলবে আপনি আমাকে সাহায্য করে বাধিত করবেন। এটির কি অংশ, কি অর্থ প্রদান করে? অর্থ প্রদান করে যে সাহায্য করে কৃতজ্ঞ করবেন। তোমাকে কিন্তু এটি প্রকাশ করতে বলা হচ্ছে না যে সাহায্য করে আমাকে বাধাপ্রাপ্ত করবেন, তাই না? দুটো কিন্তু একদম উল্টো দিকের অর্থ এখানে। সুতরাং রীতিসিদ্ধ অর্থের দিকে মনোযোগ রেখে আমাদের একটা বাক্য গঠন করতে হয়। প্রকৃতি প্রত্যয়জাত অর্থ অনেক সময় আমরা ব্যবহার করি, তবে বাক্যে রীতিসিদ্ধ অর্থের মূল রূপটা আমাদের খেয়াল রাখতে হবে। আমরা আশা করি প্রকৃতি প্রত্যয়জাত বলতে কি বোঝায় সেটি তোমরা খুব ভালোভাবে আমাদের কাছ থেকে বুঝে নিয়েছো। তোমাদের মনে যদি আরো প্রশ্ন থাকে আমরা আশা করব তোমরা আবারও আমাদেরকে জিজ্ঞাসা করবে। আমরা এখন দুর্বোধ্যতা যেই অংশ, দ্বিতীয় অংশটুকু রয়েছে যেটি আমরা শব্দের যোগ্যতার সঙ্গে জড়িত বলে মনে করি, সেই দুর্বোধ্যতা বলতে আসলে কি বোঝায় সেটি আমরা দেখি। অনেক সময় দেখা যায় যে কোনো একটা বাক্যে একদম কঠিন একটা শব্দ ব্যবহার করা হয়েছে, যেই শব্দটা আসলে আমাদের দৈনন্দিন জীবনে ব্যবহার্য নয়, অর্থাৎ দৈনন্দিন জীবনে আমরা সেই শব্দটা খুব একটা ব্যবহার করি না। এবং সেই সময়ে যদি আমরা বলি যে তুমি আমার সাথে প্রপঞ্চ করেছো, তুমি আমার সাথে প্রপঞ্চ করেছো, এই কথাটার অর্থ কিন্তু সবাই বুঝবে না। তুমি আমার সাথে প্রপঞ্চ করেছো এই শব্দটার মানে সবাই যখন বুঝতেই পারছে না তখন সেটাকে আমরা বলছি দুর্বোধ্যতা। আমরা এই ধরনের শব্দ বাক্যে ব্যবহার না করার চেষ্টা করি এবং এই কারণে এটাকে আমরা বলি দুর্বোধ্যতা। বরং আমরা যদি এই বাক্যটায় প্রপঞ্চের জায়গায় প্রতারণা শব্দটা ব্যবহার করি তাহলে কিন্তু অনেকে খুব ভালোভাবে বুঝতে পারবে। তুমি আমার সাথে প্রতারণা করেছো, এরকম ভাবে কাউকে যদি বলা হয় তখন তুমি কিন্তু খুব পরিষ্কার বুঝতে পারছো যে বাক্যটা আসলে কি বোঝাতে চাচ্ছে। প্রপঞ্চ করেছো এটি
বলতে গেলে এই ধরনের একটা গুণ বা দোষ তৈরি হয়। গুণের অভাব বা দোষ যখন আমরা এইভাবে দেখতে পাই তখন আমরা সেটাকে বলি দুর্বোধ্যতা। এখন আমরা তোমাদের প্রশ্নের উত্তরে আসি। আমাদেরকে আহনাফ আহমেদ সে জিজ্ঞাসা করেছে উপমা মানে কি, আমরা সেটাই এখন বলবো। তুমি যখন কোনো একটা বিষয়কে অন্য আরেকটা বিষয়ের সঙ্গে তুলনা করো তখন আমরা বলি যে তুমি আসলে সেটির সাথে একটা উপমা দিচ্ছ। ধরা যাক আমরা এরকম বলতে পারি, তুমি এরকম বলতে পারো যে আমার মনের আকাশ। অনেকে অনেক কাব্যিক ভাবে অনেকের অনেক কথা বলে আমরা প্রকাশ করি, বাংলা একটা চমৎকার সুন্দর ভাষা। আমরা বলতে পারি যে আমার মনের আকাশটা আজকে খুব পরিষ্কার। আমার মনের ভেতরে কিন্তু আসলে কোনো আকাশ নেই, আকাশ কিন্তু তোমার মাথার উপরে যে আকাশ সেটি। কিন্তু মনের আকাশ এটি বলতে আসলে কি বোঝানো হয়? মনের আকাশ বলতে এরকম বোঝানো হতে পারে যে তোমার মনের বিশালতার কথা বোঝানো হতে পারে, তোমার মনের যে একটা বিশাল রূপ রয়েছে সেই বিশাল রূপের কথা বোঝানো হতে পারে। সুতরাং এইটা আসলে কোনো একটা জিনিসের সঙ্গে তুলনা করে বুঝিয়ে দেওয়া হচ্ছে যে তুমি তোমার মনকে একটা বড় বস্তুর সঙ্গে তুলনা করছো। এই তুলনার রূপটাই হচ্ছে উপমা। এখন কখনো কখনো আমরা বাক্য গঠনের সময় আমরা এরকম বলতেই পারি যে আমার বা তোমার ক্ষেত্রে ধরো বলতে পারি যে তোমার মনের আকাশ, তোমার মনের আকাশে মেঘের ঘন ঘটা। একটা বাক্যকে এরকম একটু কাব্যিক ভাবে আমরা প্রকাশ করতে পারি। এইখানে আমরা উপমার একটা সঠিক প্রয়োগ দেখতে পাই, কারণ আকাশেই তো মেঘ থাকে। হ্যাঁ, আকাশের মাঝেই মেঘ থাকে এবং এই কারণে তোমার মনের আকাশে মেঘের ঘন ঘটা এরকম যখন বলছো সেখানে উপমার সঠিক প্রয়োগ হচ্ছে। কিন্তু যদি তুমি এরকম একটা উপমা ব্যবহার করো যে আমার হৃদয়ে মন্দিরে আশার বীজ উপ্ত হলো, এরকম যদি বলা হয়, ধরা যাক তুমি তোমার হৃদয়কে একটা মন্দিরের সাথে তুলনা করছো, সেই হৃদয় মন্দিরে আশার বীজ উপ্ত হলো, তুমি সেখানে একটা বীজ বপন করেছো, এরকম ভাবে একটা উপমা দেওয়ার চেষ্টা করলে কিন্তু সেই উপমাটা হলো না। সবসময় এরকম সব উপমা খাটে না। কারণটা কি? কারণটা হচ্ছে আমরা যে বীজের কথা বলছি সেই বীজ আসলে একটা ক্ষেত্রে বা ক্ষেতে বপন করা হয়। বীজ আসলে একটা ক্ষেতে বপন করা হয়, বীজ সাধারণত কোনো মন্দিরে তুমি বপন করো না। সুতরাং হৃদয় মন্দিরে আশার বীজ উক্ত হলো, এটা যদি তুমি বলো সেই ক্ষেত্রে এটা একটা উপমার ভুল প্রয়োগ হয় এবং সেই ক্ষেত্রে বাক্য তার যোগ্যতা হারায়। ঠিক আছে? ক্ষেত্রে বা খেতে যদি বলো আমার হৃদয় ক্ষেত্রে আশার বীজ উক্ত হলো, এটি যদি বলো তাহলে বাক্যের যোগ্যতা ঠিক থাকে। তোমাদেরকে এখন আমরা জানিয়ে দিতে চাই যে তোমরা যে কোনো প্রশ্ন ভিডিও চলাকালীন আমাদেরকে জানাতে পারো, আমাদেরকে জানিয়ে দিতে পারো যে তোমার মনে কি কি প্রশ্ন রয়েছে বাক্য প্রকরণ সম্পর্কে। বা ক্লাস শেষ হয়ে গেলে প্রশ্ন কি করতে পারবে না? পারবে অবশ্যই। তার জন্য রয়েছে আমাদের 10ms ফোরাম। তো এটি দেখিয়ে দিচ্ছি যে কিভাবে কাজ করে। প্রথমেই তুমি 10minuteschool.com ওয়েবসাইটে যাবে এবং সেক্ষেত্রে প্রথমেই আস্ক এ কোশ্চেন একটা বাটন দেখতে পাবে আমাদের ওয়েবসাইটের ওয়েব পেজে। আস্ক আ কোশ্চেন এই বাটনটা ক্লিক করবে। সেই বাটনটা লোড হলে দেখতে পাবে যে এখানে আস্ক আ কোয়েশ্চেন এটির একটা অপশন রয়েছে। সেই অপশনটা ক্লিক করলেই তুমি তোমার প্রশ্ন করতে পারবে। এটা ছাড়াও তুমি ব্রাউজ করতে পারবে যে তোমার যে প্রশ্নটা রয়েছে সেই প্রশ্নটা আগেও কেউ কি করেছে কিনা। যেমন বাংলা সম্পর্কিত প্রশ্নের জন্য বাংলায় প্রেস করবে, তখন বাংলা সম্পর্কিত যে প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলো তোমার লিস্টে চলে আসবে। তুমিও এখানে যে কোনো ধরনের প্রশ্ন করতে পারো, সেই প্রশ্ন করে তুমি আমাদেরকে জানাতে পারো যে তোমার মনে বাংলা সম্পর্কে কি কি প্রশ্ন রয়েছে। আমাদের অনেক ফোরাম গিক রয়েছে যারা তোমাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য একদম হা করে বসে আছে। তোমরা নিজেদের যত ধরনের প্রশ্ন রয়েছে বাংলা সম্পর্কে, ইংরেজি সম্পর্কে, যে কোনো ধরনের বিষয় ভিত্তিক প্রশ্ন, সেই বিষয় ভিত্তিক প্রশ্ন আমাদেরকে জানাতে পারো এই 10 মিনিট স্কুল ফোরামের মাধ্যমে। এই চমৎকার উদ্যোগটা
তোমাদের জন্যই করা হয়েছে, সুতরাং তোমরা এর সঠিক ব্যবহার করবে বলে আমরা আশা করি। আরেকজন আমাদেরকে বলছে আনন্দিত পুলক যে লাইভের নোটিফিকেশন কিভাবে আমরা পেতে পারি সেটি একটু বলে দেন। সেটার জন্য তোমাকে শুরুতেই আমাদের 10 মিনিট স্কুল যে ফেসবুক পেজটি রয়েছে সেই ফেসবুক পেজের তোমাকে যেতে হবে, এবং সেই ফেসবুক পেজে তুমি যদি যাও সাথে সাথেই তুমি দেখতে পাবে, যদি আমরা যখনই লাইভ যাই তখনই তোমাকে একটা নোটিফিকেশন শো করবে যে 10 মিনিট স্কুল ইজ লাইভ নাও। আমরা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কিভাবে 10 মিনিট স্কুল লাইভ ক্লাসের নোটিফিকেশন পাওয়া যেতে পারে। এটির বাইরেও 10minuteschool.com এ তুমি যদি যাও সেখানে লাইভ ক্লাসেস একটা অপশন রয়েছে, সেই অপশনে তুমি যদি ক্লিক করো সেখানেও তুমি আমাদের লাইভ ক্লাসের লিংকটা খুঁজে পাবে। আমাদের এর আগে হয়ে যাওয়া লাইভ ক্লাসগুলো যদি খুঁজে পেতে চাও তাহলে সেই ভিডিও লিস্টটি খুঁজে বের করবে, এবং ভিডিও লিস্টটি আমাদের যেমন কারক ও বিভক্তির ক্লাসটা রয়েছে সেই কারক ও বিভক্তির ক্লাসটা তোমাদের জন্য এখানে স্টোর করে রাখা আছে। যারা মিস করেছো তারা আবার কিন্তু দেখে নাও, কারক ও বিভক্তি সহ অন্যান্য যে গুরুত্বপূর্ণ চ্যাপ্টারগুলো আমরা পড়িয়েছি সেই চ্যাপ্টারগুলো পরীক্ষার জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ, এবং প্রায়শই এখানে প্রশ্ন আসে, এই চ্যাপ্টারগুলো থেকে প্রশ্ন আসে। এসো এবার আমরা আমাদের পড়ায় প্রবেশ করি। আমরা বলেছিলাম যে বাহুল্য দোষ একটা দোষ রয়েছে। এই বাহুল্য দোষ মানেটা কি? একটা বাক্যে বাহুল্য দোষ থাকতে পারে, যেমন এইটা বলতে বোঝানো হয় যে প্রয়োজনের অতিরিক্ত শব্দ ব্যবহার। আমাদের একটা উদাহরণ আমাদের সামনে রয়েছে যে সব ছাত্রগুলো কালকে ক্লাসে আসবে। তোমাদের মধ্যে কেউ কি বলতে পারো যে এই বাক্য সব ছাত্রগুলো কালকে ক্লাসে আসবে, এই বাক্যে কি ধরনের ভুল রয়েছে বা এটির সঠিক রূপটি কি? তোমাদের কাছ থেকে কমেন্টের মাধ্যমে উত্তর চাচ্ছি যে সব ছাত্রগুলো কালকে ক্লাসে আসবে। দেখি কে আগে উত্তর দিতে পারে। সব ছাত্রগুলো কালকে ক্লাসে আসবে, এটির উত্তর সবার আগে কে দিতে পারে? অভ্র রিচিজ মাহমুদ, সে উত্তর দিয়েছে এখানে গুলো লেখা ভুল। শ্রাবণের আকাশ, সেও বলেছে সবার গুলো একসাথে হয় না। তোমাদেরকে অনেক ধন্যবাদ। এখন থেকে যতগুলো প্রশ্ন করব তোমাদের জন্য একটা ভার্চুয়াল চকলেট থাকছে। সেই ভার্চুয়াল চকলেটটা তোমাদের প্রথম যে দুইজন উত্তর দিয়েছো সেই ভার্চুয়াল চকলেটটা তোমাদের দুইজনের জন্য রয়েছে। তোমাদেরকে অভিনন্দন। এখন আমরা বাহুল্য দোষের পরবর্তী যে অংশ রয়েছে সেই পরবর্তী অংশটায় যাই। যেমন বাগধারার শব্দ পরিবর্তন, এটা হচ্ছে শব্দের যোগ্যতার আরেকটা রূপ। শব্দের যোগ্যতার আরেকটা রূপ এটা কিরকম? এইখানে যেমন ধরো যে আমাদের সামনে একটা উদাহরণ রয়েছে অরণ্যের রোদন। অরণ্যের রোদন এই কথাটার মানে কি? অরণ্যের রোদন আমরা প্রায়শই কিন্তু আমাদের বাগধারায় খুব কমন একটা এক্সাম্পল আমরা প্রায়শই ব্যবহার করে থাকি। অরণ্যের রোদন এটার মানে কি? এটার উত্তর যে সবার আগে দিতে পারবে তার জন্য কিন্তু আরেকটা ভার্চুয়াল চকলেট। আমরা আশা করব তোমরা অবশ্যই আমাদের কাছে এই উত্তরগুলো জানাবে কমেন্টের মাধ্যমে। আমাদেরকে জানাও যে অরণ্যের রোদন এই কথাটার মানে কি। আমরা যে ব্যবহার করি বাগধারায় অরণ্যের রোদন কথাটার মানে কি? মিজানুর রহমান জুভো, সে আমাদেরকে সবার আগে উত্তর দিয়েছে অহেতুক আবেদন। আনন্দিত পুলক, সে সবচেয়ে অ্যাপ্রোপ্রিয়েট উত্তরটা দিয়েছে, সেটা হচ্ছে নিষ্ফল আবেদন। এটি আসলে প্রকৃত উত্তর। তাই নিষ্ফল আবেদন উত্তর যারা দিচ্ছ তাদের জন্য এই ভার্চুয়াল চকলেটটি থাকছে। তোমাদেরকে অনেক অনেক অভিনন্দন। এখন বাগধারার শব্দ পরিবর্তনের ক্ষেত্রে অরণ্যে রোদন যদি আমরা ব্যবহার না করে বনে ক্রন্দন এই শব্দটা ব্যবহার করি, অরণ্য মানে বন, রোদন মানে কান্না, এটাকে যদি আমরা পাল্টে বনে ক্রন্দন বলে ফেলি তাহলে কিন্তু হলো না। বাগধারার শব্দ একদম বাগধারার এক্সাক্ট শব্দ হতে হবে। সুতরাং অরণ্যে রোদনকে যদি বনে ক্রন্দন বলে ফেলো তাহলে সেইখানে বাগধারার শব্দ পরিবর্তন হয়ে যায় এবং শব্দের যোগ্যতা তখন হারিয়ে যায়।
শব্দের যোগ্যতা তখন হারিয়ে যায়। একইভাবে যদি তাসের ঘর থাকে, সেই তাসের ঘর থেকে আমরা যদি পরিবর্তন করে যদি কার্ডের ঘর বলে ফেলি, ধরো তাসের ইংরেজি শব্দ হচ্ছে কার্ড, এখন আমরা যদি বাগধারার শব্দ একটা বাক্যে ব্যবহার করতে গিয়ে তাসের ঘরকে কার্ডের ঘর বলে ফেলি, তাহলে কিন্তু হবে না। তাসের ঘর এটি একদম অ্যাপ্রোপ্রিয়েটলি তোমার ব্যবহার করতে হবে। এখন আমাকে বলো যে তাসের ঘর এই বাগধারার মানে কি। ভার্চুয়াল চকলেট পাওয়ার আরেকটা সুযোগ কিন্তু তোমাদের জন্য। বাগধারা শব্দ পরিবর্তনের ক্ষেত্রে তাসের ঘরের উদাহরণ আমরা দিচ্ছি। এই তাসের ঘর মানেটা কি? শ্রাবণের আকাশ সবার আগে উত্তর দিয়েছে, তোমাকে অনেক ধন্যবাদ, অনেক অনেক অভিনন্দন। তোমার জন্য একটা ভার্চুয়াল চকলেট। হ্যাঁ, সুতরাং বাগধারার শব্দ পরিবর্তন তোমরা এইভাবে করতে পারবে না। ঠিক যেরকম আমরা বলছিলাম, তোমাদের কাছে উত্তর চাচ্ছিলাম যে সব ছাত্রগুলো কালকে ক্লাসে আসবে, এটি বাহুল্য দেশের অন্তর্গত, কারণ এখানে হয় সব না হয়ে ছাত্রগুলো কালকে ক্লাসে আসবে এটি হবে, অথবা বলতে হবে সব ছাত্র কালকে ক্লাসে আসবে। এখানে হয় সব ব্যবহার করতে হবে, আর না হয় গুলো ব্যবহার করতে হবে। যে কোনো একটা, দুটো একসঙ্গে যদি তুমি ব্যবহার করো, সেই ক্ষেত্রে একটা বাহুল্য দোষ তৈরি হবে। সুতরাং এই ক্ষেত্রে খেয়াল রাখবে যে বাহুল্য দোষটা কিভাবে আমাদের শব্দের যোগ্যতা এবং বাক্যের যোগ্যতাকে এফেক্টেড করে। এখন আমরা গুরুচণ্ডালী দোষ সম্পর্কে জানবো, যেটি নিয়ে অনেকেই প্রশ্ন করছো। গুরুচণ্ডালী দোষ, এটি নিয়ে অনেকেই প্রশ্ন করছো। আমাকে মিজানুর রহমান যুব, সে কিন্তু আমাকে চ্যালেঞ্জ জানিয়েছে যে আমি নাকি একটা চকলেটই সবাইকে বারবার দিচ্ছি। এটা কিন্তু ঠিক বললে না যুব, তোমাদের সবার জন্যই কিন্তু আমার হাতে চকলেট রয়েছে, দেখো তোমাদের সবার জন্য আলাদা আলাদা চকলেট রয়েছে, সুতরাং একই চকলেট বারবার কিন্তু দেখাচ্ছি না, এটা মনে করার কোনো কারণ নেই। আচ্ছা, এখন আমরা গুরুচণ্ডালী দোষের ক্ষেত্রে কি বোঝা যায় সেটি খেয়াল করি। গুরুচণ্ডালী দোষ কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। গুরুচণ্ডালী দোষ মানেটা কি? গুরুচণ্ডালী দোষ মানে হচ্ছে যে তৎসম শব্দের সাথে দেশীয় শব্দের যদি তুমি প্রয়োগ ঘটাও, অর্থাৎ আমরা চলিত শব্দ এবং সাধু শব্দের সম্পর্কে জানি, ঠিক আছে? চলিত শব্দ এবং সাধু শব্দের সম্পর্কে আমরা জানি, এবং আমাকে কি তোমরা কয়েকটা সাধু ভাষায় ব্যবহৃত ক্রিয়াপদের নাম বলতে পারো? তোমাদের জন্য একটু টেকনিক্যাল একটা প্রশ্ন। সাধু কিংবা সংস্কৃত, সাধু বা তৎসম ভাষায় সাধু কিংবা তৎসম শব্দের ক্ষেত্রে আমরা ক্রিয়াপদের কয়েকটা রূপ তোমাদের কাছে জানতে চাই। ক্রিয়াপদের রূপ, ধরো আমি চলিত ভাষায় বললাম করে, চলে, যে, এরকম কয়েকটা উদাহরণ তোমাদের সামনে দিলাম চলিত শব্দ হিসেবে। এগুলো সাধু রূপটা কি? হ্যাঁ, আমার কথা বুঝে ফেলেছে সবার আগে আসিফুজ্জামান ভুইয়া। আসিফুজ্জামান ভুইয়া যেহেতু সবার আগে বুঝেছো, সেই কারণে তোমার জন্য রয়েছে এই ভার্চুয়াল চকলেটটা। সেই ক্ষেত্রে করিয়া, চলিয়া, যাইয়া, এরকম একইভাবে করিতেছি, বলিতেছি, করিয়াছিলাম, হ্যাঁ তোমরাই বলে দিচ্ছ, লিখিতেছি, এগুলো হচ্ছে এক একটা সাধু রূপ, সাধু বা তৎসম শব্দ। এগুলা হচ্ছে করিয়া, চলিয়া, যাইয়া, একইভাবে করিতেছি, চলিতেছি, যাইতেছি, এগুলো হচ্ছে তোমার এক একটা সাধু শব্দের রূপ। এখন এই সাধু শব্দে আমরা এরকম বলতে পারি না যে কোনো একটা সাধু শব্দের সঙ্গে চলিত ভাষার মিশ্রণ সম্ভব। যেমন আমি বাড়িতে যাইয়া খেয়ে আসবো।
আমি আগেই বলেছি যে সাধু আর চলিত এই দুটো শব্দ কিন্তু একই সঙ্গে ব্যবহার করা যাবে না। আমাকে এখন এটি বলো, আমি বাড়িতে যাইয়া খেয়ে আসব, এখানে কোন ভুলটি রয়েছে? আমরা কোন শব্দটিকে এখানে পরিবর্তন করলে, বা কোন কোন শব্দকে পরিবর্তন করলে আমরা বাক্যটাকে শুদ্ধ হিসেবে পেতে পারি? আমাকে তোমরা কমেন্টের মাধ্যমে জানাও যে আমি বাড়িতে যাইয়া খেয়ে আসব, আমি বাড়িতে যাইয়া খেয়ে আসব, এখানে কোন ভুলটি রয়েছে সেটি আমাদেরকে জানাও। এখানে সাধু এবং চলিত শব্দের মিশ্রণ কি রয়েছে? মিশ্রণ থাকলে কোনটায় ভুল রয়েছে? হ্যাঁ, এখানে আসলে তিনটা পরিবর্তন করতে হবে, তোমাদের মিশ্র উত্তর নিতে হবে। এখানে এক এক রিজওয়ান হোসেন, লিয়ামসি, নাজমুল হাসান, সাবরিনা আমিন অনেকে উত্তর দিচ্ছ। সুতরাং এখানে বুঝতেই পারছো তোমরা যে যাইয়া, এখানে একটা শব্দের মিশ্রণ রয়েছে আসবো, খেয়ে, এখানে তিনটা এরকম শব্দ রয়েছে যেই তিনটা শব্দ সাধু এবং চলিতের মিশ্রণ হয়ে গিয়েছে। সুতরাং যদি তুমি বাক্যটিকে শুদ্ধ করতে চাও তাহলে তোমাকে বলতে হবে আমি বাড়িতে যে খেয়ে আসব, অথবা আমি বাড়িতে যাইয়া খাইয়া আসিব। অর্থাৎ শুধু তৎসম অথবা শুধু চলিত, শুধু তৎসম অথবা শুধু চলিত ব্যবহার করতে হবে। তোমাকে দুটোর একসঙ্গে মিশ্রণ যদি ব্যবহার করতে দেখা হয় তাহলে বলতে হবে তুমি গুরুচণ্ডালী দোষ ঘটিয়েছ। গুরুচণ্ডালী দোষের মানেটাই হচ্ছে এটা। একইভাবে আমরা যদি গরুর গাড়ি এরকম একটা শব্দ জানি, গরুর গাড়ি, এটাকে আমরা খুব ভাব নিয়ে যদি তৎসম ভাষায় বলতে চাই, গরুর গাড়িকে গরুর শকট কিন্তু বলতে পারবো না। শকট হচ্ছে একটা তৎসম শব্দ। এখানে গরু শব্দটা একটা চলিত শব্দ, আমরা এই সাধু আর চলিতের মিশ্রণ ঘটিয়ে গরুর শকট বলতে পারবো না, গরুর গাড়িকে গরুর গাড়ি বলতে হবে। ঠিক একইভাবে আমাদের এরকম বইয়ের মধ্যে আরো বেশ কিছু উদাহরণ তোমাদের জন্য রয়েছে, সেগুলোও খুব ভালো করে পড়বে। যেমন একটা পরিচিত উদাহরণ হচ্ছে শবদাহ। এইটাকে তোমরা যদি গুরুচণ্ডালী দোষ ঘটাও তাহলে তোমরা কিন্তু এরকম বলতে পারো না যে এটা হয়ে গেছে সব পোড়া। দেখো, পোড়ানো এবং দাহ করা দুটো একই শব্দ, দুটোর মানেই কিন্তু আগুন দিয়ে জ্বালানো, মৃতদেহকে আগুন দিয়ে জ্বালানো হচ্ছে। কিন্তু শবদাহ এই শব্দটার সঙ্গে আমরা পরিচিত, এবং এটি সাধু এবং দুটো সাধু, শব এবং দাহ, এই দুটো শব্দের সমন্বয়ে তৈরি হয়েছে। কিন্তু যদি আমরা শব এবং পোড়া এই দুটো শব্দের সমন্বয়ে এখন শব্দ তৈরি করতে চাই তাহলে একটা হয়ে যাবে সাধু, আরেকটা হয়ে যাবে চলিত। সুতরাং সেই ক্ষেত্রেও আমরা গুরুচণ্ডালী দোষের একটা প্রমাণ দেখতে পারবো। সুতরাং গুরুচণ্ডালী দোষটা যে কি সেই জিনিসটা আমরা কিন্তু খুব ভালোভাবে এখন বুঝতে পারছি। রামিসা প্রিয়তা প্রশ্ন কি করেছে, যে নাকি গিয়ে হবে? হ্যাঁ, এই তুমি এভাবেও বলতে পারো, আমরা যেরকম বলেছিলাম আমি বাড়িতে যে খেয়ে আসবো এরকমও বলতে পারি। তোমার যদি এরকম হয়, শব্দটা যদি এরকম থাকে আমি বাড়িতে গিয়ে খেয়ে আসবো, তাহলে সেক্ষেত্রে ওইটা আলাদা। তবে যাওয়াটাও তো একটা ক্রিয়াপদ, সুতরাং সেটা এইভাবেও ব্যবহার করা যেতে পারে, আমি বাড়িতে গিয়ে খেয়ে আসবো অথবা আমি বাড়িতে গিয়া খাইয়া আসিব, এভাবেও হতে পারে। সুতরাং তোমার উত্তর কিন্তু ভুল নয়। এখন আমরা যেই অংশগুলো আলোচনা করেছি সেই অংশগুলো কিন্তু আমরা আশা করি তোমাদের কাছে খুব পরিষ্কার। বাক্যের যোগ্যতা সম্পর্কিত, বাক্যের যোগ্যতা সম্পর্কিত আর কোনো ধরনের তোমাদের যদি প্রশ্ন থাকে আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাতে পারো। তবে বাক্য প্রকরণের একটা গুরুত্বপূর্ণ একটা বিষয় আমরা এখন প্রবেশ করব, সেটা হচ্ছে বাক্যের শ্রেণী বিভাগ। বাক্যের শ্রেণী বিভাগ
এই অংশটুকু শুরু করার পূর্বে তোমাদেরকে আবার জানিয়ে দিতে চাই, যেহেতু আমরা একটা নতুন বিষয় শুরু করতে চাচ্ছি, সেই কারণে তোমাদের অংশগ্রহণ এখানে খুব জরুরি। শেয়ারের মাধ্যমে আবার জানিয়ে দিতে পারো, তোমার বন্ধুকে ট্যাগ করতে পারো, কমেন্টে আমাদেরকে জানাতে পারো যে কিভাবে তোমাদের এইখানে দ্বিতীয় পত্রের এই অংশটুকু তোমরা ডিফিকাল্টি ফেস করছো, সেই জিনিসগুলো আমাদেরকে জানাতে পারো। আমরা চাই যে তোমরা সবাই আজকের এই ক্লাসে অংশগ্রহণ করো। এখন আমরা একটা গুরুত্বপূর্ণ অংশে পৌঁছাই, সেটা হচ্ছে বাক্যের শ্রেণী বিভাগ। বাক্যের কয়টা শ্রেণী, এইটা নিয়ে কিন্তু অনেকের অনেক রকম কনফিউশন থাকতে পারে। বাক্যের গঠনমূলক শ্রেণী সম্পর্কে আমরা কিন্তু তোমাদেরকে আগেই জানিয়েছি। বাক্যের গঠনমূলক শ্রেণী, গঠনমূলক প্রকারভেদ, সেটি কিন্তু একরকম। গঠনমূলক প্রকারভেদ এটা আমরা তোমাদেরকে একসময় জানিয়েছি আমাদের বিগত একটা ক্লাসে। তোমরা যদি আগের ক্লাস করে থাকো তাহলে আমাদের এই সম্পর্কে তোমরা জানো। যারা জানো তারা আমাদেরকে জানাও যে বাক্যের গঠনমূলক প্রকারভেদ আমরা কয়টি পড়িয়েছিলাম। বাক্যের গঠনমূলক প্রকারভেদ কয়টি আমাকে কমেন্টের মাধ্যমে জানাও। গঠনমূলক প্রকার শ্রাবণের আকাশ উত্তর দিয়েছ 4। না, এটা ভুল উত্তর। গঠনমূলক প্রকারভেদ আমরা 4 পড়াইনি, কিন্তু আমাকে আরো একজন উত্তর দিবে বলে আমি আশা করছি। আমি বিগত ক্লাসে এক সময় দেখিয়েছি যে বাক্যের গঠনমূলক প্রকারভেদ রয়েছে এবং সেগুলো কি কি সেগুলো তোমাদেরকে একদম বিস্তারিত পড়িয়েছি। রুমান হোসেন বলেছে 3টি, তার উত্তরটা কিন্তু সঠিক। হ্যাঁ, মিজানুর রহমান যুব, তুমি ইংরেজিতে বলেছো হবে না, আমি বাংলায় চাচ্ছি। সাকিব ইসলাম, তোমার জন্য এখন 2টো চকলেট। হ্যাঁ, তুমি মনে রাখতে পেরেছো, সেই কারণে ধন্যবাদ। সরল, যৌগিক এবং মিশ্র, তোমাদের জন্য কিন্তু সবার জন্য চকলেট রেখেছিলাম, সবাই কিন্তু উত্তর দিতে দেরি করেছো এবং অনেকে ভুল দিয়েছো। এভাবে কিন্তু হবে না, আরো ভালো করে পড়তে হবে। আমরা একজনের জন্য, যে সবার আগে উত্তরটা দিয়েছে, তার জন্য আজকের এই পুরস্কার। বাক্যের গঠনমূলক প্রকার সরল, যৌগিক এবং মিশ্র, এই 3টি প্রকারভেদ রয়েছে। এটি হচ্ছে বাক্যের গঠনমূলক প্রকারভেদ। বাক্যের গঠনমূলক প্রকারভেদের বাইরেও কিন্তু বাক্যের প্রকারভেদ হতে পারে, সেটি হচ্ছে বাক্যের অর্থগত প্রকারভেদ। বাক্যের অর্থগত প্রকারভেদ কিরকম? অর্থগত প্রকারভেদ মানে তুমি একটা বাক্য দেখে সেটা কিরকম বাক্য সেটি যদি বুঝতে চাও, সেটি তাহলে তুমি কিভাবে প্রমাণ করবে? সেটি প্রমাণ করবে এই 5টা প্রকারভেদ দিয়ে। মনে রাখবে, গঠনমূলক প্রকারভেদ আর অর্থগত প্রকারভেদ কিন্তু আলাদা। অর্থগত প্রকারভেদে বাক্য 5 প্রকার। এই 5 প্রকার কি? প্রথমত বিবৃতিমূলক বাক্য, তারপর প্রশ্নসূচক বাক্য, তারপর বিস্ময়সূচক বাক্য, তারপর ইচ্ছাসূচক বাক্য, আরেকটা হচ্ছে আদেশবাচক বাক্য। তোমাদের কাছে আমি এটি জানতে চাই যে বাক্যে যে প্রকারভেদগুলো আমরা বললাম, প্রথম যে প্রকারভেদ সেটি হচ্ছে বিবৃতিমূলক বাক্য। এটা কিন্তু ইংরেজিতেও একটা রূপ রয়েছে, ইংরেজিতেও এর একটা নাম রয়েছে। ইংরেজিতে এই বিবৃতিমূলক বাক্যের রূপটা কি, এর নামটা কি? আমাকে কেউ কি জানাতে পারো কমেন্টের মাধ্যমে? কেউ কি জানাতে পারো? যে হ্যাঁ, সবার আগে উত্তর দিয়েছে শ্রাবণের আকাশ। শ্রাবণের আকাশ, তুমি কি একটা চকলেট চাও? শ্রাবণের আকাশের জন্য আমরা চকলেটের ব্যবস্থা করেছি, তোমার জন্য থাকছে এই বিবৃতিমূলক বাক্যের জন্য একটা চকলেট। সেখানে আমরা বুঝতে পারছি যে এখানে এটাকে অ্যাসার্টিভ সেন্টেন্স বলা হচ্ছে। অ্যাসার্টিভ সেন্টেন্স, হ্যাঁ, অনেকেই উত্তর দিচ্ছ। সবাইকে চকলেট দিচ্ছে না এখন, চকলেট প্রায় শেষ পর্যায়ে। যেহেতু শেষ পর্যায়ে গিয়েছে, সবাইকে এখন দিতে পারবো না। খুব এক্সক্লুসিভ কিছু প্রশ্ন করব, সেগুলোর জন্য সবার আগে যে উত্তর দিবে তার জন্য থাকবে পুরস্কারটা। আচ্ছা, এরপরে প্রশ্নসূচক বাক্য রয়েছে, বিস্ময়সূচক বাক্য রয়েছে, ইচ্ছাসূচক, আদেশবাচক বাক্য রয়েছে। আমরা প্রত্যেকটার বিবরণ পড়বো এখন, সেগুলো একটু খুব মনোযোগ দিয়ে খেয়াল করো। প্রথমেই বিবৃতিমূলক বাক্য। বিবৃতিমূলক বাক্যে আমরা আরেকটা নাম এর মধ্যে একজনের কাছ থেকে জেনে নিয়েছি, এর ইংরেজি নাম অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্সের মানেটা কি? অ্যাসার্টিভ সেন্টেন্সের মানে হচ্ছে যে কোনো একটা
একটা কথা তুমি বিবরণ দিয়ে গেলে, সেখানে কোনো কিছু জানার ইচ্ছা নাই, কোনো আশীর্বাদ নাই, দয়া চাওয়ার কোনো প্রসঙ্গ নাই, তোমার বিস্ময় নাই। সুতরাং এই ধরনের যে বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলো তুমি একদম সরাসরি বিবরণ আকারে যদি প্রকাশ করো তখন সেটাকে আমরা বিবৃতিমূলক বাক্য বলি। একজন আমার কাছে জানতে চেয়েছো যে আমার নামটা কি। আমার নাম হচ্ছে নাহিয়ান, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ছি অর্থনীতি বিভাগে। আমি তোমাদের বাংলার ইনস্ট্রাক্টর হিসেবে বেশ কিছুদিন ধরেই তোমাদের সঙ্গে ক্লাস নিচ্ছি। এখন বিবৃতিমূলক বাক্যে অ্যাসার্টিভ সেন্টেন্সে আমরা হ্যাঁবাচক এবং নাবাচক দুই ধরনের বাক্য পেতে পারি। কিরকম? হ্যাঁবাচক বাক্য হচ্ছে সে বাসায় আছে। আবার আরেকজন হয়তো এরকম বলছে যে সে বাসায় থাকলেও সে কথা বলতে চায় না, হয়তো সে রেসপন্স করেছে এরকম যে আমি তার সাথে কথা বলতে চাই না। এরকম নাবাচক একটা শব্দ রয়েছে, আর এখানে একটা হ্যাঁবাচক অর্থ রয়েছে। সুতরাং এটাকে আমরা বলছি হ্যাঁবাচক বাক্য, আর এটাকে আমরা বলছি নাবাচক বাক্য। ঠিক আছে, এটাই হচ্ছে বিবৃতিমূলক বাক্যের উদাহরণ। হ্যাঁ, মোরসালিন হোসেন হৃদয় প্রশ্ন করার আগে উত্তর দিয়েছো যে এই হ্যাঁবাচক বাক্যের নাম হচ্ছে অ্যাফার্মেটিভ সেন্টেন্স, এবং ইংরেজিতে এই নাবাচক বাক্যের যে নামটা রয়েছে সেটা হচ্ছে নেগেটিভ। হ্যাঁ, একদম সত্যি কথা বলেছো। এগুলো মূলত ইংরেজি গ্রামার থেকে বাংলা ব্যাকরণে একদম কনভার্ট করা। সুতরাং তোমরা ইংরেজির সঙ্গে খুব মিলিয়ে মিলিয়ে বেশ কিছু ব্যাকরণের উপকরণ কিন্তু সাজিয়ে নিতে পারো নিজেদের মধ্যে। যেমন এখন আমরা পড়ব প্রশ্নসূচক বাক্য। অনেকেই আমি বলার আগেই উত্তর দিয়ে দিয়েছো, আমি কিন্তু জানতেও চাইনি। তোমরা হয়তো চকলেট পাওয়ার জন্য এই কাজটা করেছো। ঠিক আছে, তোমাদের সবার জন্যই প্রচুর চকলেট একদিন একটা ক্লাসে নিয়ে আসবো। আমরা প্রশ্নসূচক বাক্য, এখানে দীর্ঘ উকার হবে সূচক, প্রশ্নসূচক বাক্যে বলতে আসলে কি বোঝায়, অর্থাৎ কোনো একটা বাক্য যখন কোনো একটা কিছু জানতে চায় সেটার ইংরেজি রূপ হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইংরেজি রূপ হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। এই ইন্টারোগেটিভ সেন্টেন্সের উদাহরণ বা প্রশ্নসূচক বাক্যের উদাহরণ হচ্ছে কোথায় যাচ্ছ, কি করছো, কেন করছো। তোমাকে কেউ একজন যদি বারবার কোন একটা প্রশ্ন করতে থাকে, সেগুলো কোন বাক্যের শ্রেণী বিভাগে পড়বে? পড়বে প্রশ্নসূচক বাক্যের শ্রেণী বিভাগে। আমরা প্রশ্নসূচক বাক্যের এই শ্রেণী বিভাগের মধ্যে ধরো কোথায় যাচ্ছ, কি করছো, কেন করছো, এগুলো প্রত্যেকটার কোন একটা বিষয় সম্পর্কে যখন আমরা জানতে চাচ্ছি তখনই তো এমন হচ্ছে, তাই না? সুতরাং এগুলোকে আমরা প্রশ্নসূচক বাক্য হিসেবে নিজেদের জ্ঞানের মধ্যে রেখে দিব। এখন আমরা আরেকটা রূপ দেখি যে কোনো একটা বাক্য কখনো 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 আমরা কোনো একটা বাক্য খুব আনন্দের সাথে প্রকাশ করে বলি, কখনো কখনো খুব বিস্ময়ের সাথে প্রকাশ করে বলি। তখন আমরা বাক্যের যে রূপটা পাই সেটা হচ্ছে বিস্ময়সূচক বাক্য। বিস্ময়সূচক বাক্য। আমরা আশা করছি তোমরা এই ক্লাসটা খুব ভালোভাবে বুঝতে পারছো। বিস্ময়সূচক বাক্য এইটার নামটা কি সেটা আমাকে সবার আগে কে জানাতে পারবে? বিস্ময়সূচক বাক্যের নাম ইংরেজিতে কি? ইংরেজিতে বিস্ময়সূচক বাক্যের একটা নাম রয়েছে, সেটার নাম কি? হ্যাঁ, শ্রাবণের আকাশ, সে সবার আগে উত্তর দিয়েছে। এটা হচ্ছে এক্সক্লেমেটরি। বিস্ময়সূচক বাক্যের ইংরেজি রূপ হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্স। যেমন কেউ একজন বলে উঠলো, আরে তাজ্জব ব্যাপার, এরকম ভাবে সে একটু বিস্মিত হয়ে উঠলো, তখন আমরা বলি যে এক ধরনের এক্সক্লেমেশন প্রকাশ পেয়েছে, বিস্ময় প্রকাশ পেয়েছে। আবার কখনো কখনো আনন্দ প্রকাশ পেতে পারে, যেমন হুররে, বাংলাদেশ জিতেছে। বাংলাদেশ যদিও আফগানিস্তানের সঙ্গে সর্বশেষ ম্যাচটি হেরেছে, তারপরও যদি বাংলাদেশ জিতে তখন আমাদের মনটা কতই না ভালো হয়ে যায়, তাই না? সুতরাং বাংলাদেশ জিতেছে এটা যখন আমরা এইভাবে প্রকাশ করছি তখন আমরা বলি যে সেটা একটা বিস্ময়সূচক বাক্য। এবং বিস্ময়সূচক বাক্যের সবচেয়ে বড় বৈশিষ্ট্যটা অনেকেই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিচ্ছ। সালাউদ্দিন মাহমুদ, সাবরিনা জাহান আমাদেরকে জানাচ্ছ যে এটার একটা বড় বৈশিষ্ট্য হচ্ছে যে এখানে একটা বিস্ময়বোধক চিহ্ন থাকবে। এই যে বিস্ময়বোধক চিহ্ন, একটা বিস্ময়বোধক চিহ্ন থাকবে। এই বিস্ময়বোধক চিহ্ন দিয়ে আমরা বুঝতে পারবো যে একটা বাক্য বিস্ময়সূচক নাকি বিস্ময়সূচক না। এই বিস্ময়সূচক চিহ্ন
ব্যবহারের মাধ্যমে আমরা একটা বিষয়সূচক বাক্য প্রকাশ করে থাকি। এখন পরের বাক্যটা কি? পরের বাক্য হচ্ছে ইচ্ছাসূচক বাক্য। ইচ্ছাসূচক বাক্যের নাম হচ্ছে অপটেটিভ সেন্টেন্স। যেহেতু অনেকেই বুঝে গিয়েছো যে এটা ইংরেজি থেকে একটা পরিবর্তিত বাংলা ব্যাকরণের রূপ, সুতরাং ইচ্ছাসূচক বাক্যের নামটা যে অপটেটিভ সেটা আশা করি তোমরা অনেকেই ধরে ফেলতে পেরেছো। ইচ্ছাসূচক বাক্যে সাধারণত আমরা শুভজনক প্রার্থনা করি, কোনো একটা আকাঙ্ক্ষা প্রকাশ করি, কোনো একটা বিষয় সম্পর্কে আমাদের ইচ্ছাকে জানান দিই, সেটাকে আমরা বলি ইচ্ছাসূচক বাক্য। যেমন কোনো একজন শিক্ষক তার একজন ছাত্রকে হয়তো বললেন যে তুমি দীর্ঘজীবী হও, হ্যাঁ, এরকম ভাবে যখন বলছে তখন কোন ধরনের চিহ্ন কিন্তু এখানে নেই, এক্সক্লেমেশন নেই, কোশ্চেন মার্ক নেই, কিছুই নেই, কিন্তু এক ধরনের ইচ্ছা প্রকাশ পাচ্ছে। সুতরাং বিষয়সূচক না হয়ে, প্রশ্নসূচক না হয়ে এখানে যখন ইচ্ছা প্রকাশ করছে তখন দীর্ঘজীবী হও এই কথাটি আমাদেরকে বুঝিয়ে দিচ্ছে যে এটা ইচ্ছাসূচক বাক্য। রয়েন রো ওয়াই এন একজন আমাদেরকে প্রশ্ন করেছে যে বিষয়সূচক কখন দুইবার হবে। এটার কোনো নির্ধারিত নিয়ম নেই, সাধারণত শুদ্ধ বাংলা ব্যাকরণের বাক্যে আমরা একবার ব্যবহার করে থাকি। আমরা অনেক সময় খুব বেশি বিষয় প্রকাশ করার সময় কখনো কখনো গল্পের মধ্যে এগুলো বেশি দেখবে, কোনো একজনের উক্তি যখন দেখানো হয় কোনো একটা গল্পে বিষয় যখন খুব বেশি তখন সাধারণত দুইটা বিষয়সূচক চিহ্ন ব্যবহৃত হতে পারে। আমরা ইচ্ছাসূচক বাক্য পড়ছিলাম, সেই ইচ্ছাসূচক বাক্যের আরেকটা উদাহরণ হচ্ছে দোয়া করি তুমি সফল হও। অর্থাৎ কেউ একজন যদি বলে যে দোয়া করি তুমি সফল হও, কেউ একজন কাউকে দোয়া করতে বলল, সেই ক্ষেত্রে আমরা বলি যে সেখানে এক ধরনের ইচ্ছাসূচক বাক্য আমরা দেখতে পাই। সুতরাং আমরা বুঝতে পারছি যে কয়টা রূপে বাক্যগুলো হতে পারে। সর্বশেষ যে রূপটি সেটি হচ্ছে আদেশবাচক বাক্য। আদেশবাচক বাক্যের ইম্পারেটিভ সেন্টেন্স। এই ইম্পারেটিভ সেন্টেন্সে যে বাক্যে আদেশ করা হয়, অর্থাৎ কোনো একজন শিক্ষক কাউকে অপরাধ করতে দেখলেন ক্লাসে এবং সেই সময় একজনকে তিনি দেখে বললেন যে উঠে দাঁড়াও, তারপর বললেন এখনই বেরিয়ে যাও। খেয়াল করে দেখো যে এখানে উঠে দাঁড়াও যখন আমরা বলছি তখন আদেশবাচক বাক্য আমরা দেখতে পাচ্ছি। এখানে সরাসরি একটা মানুষকে বলা হচ্ছে যে সে যাতে উঠে দাঁড়ায় এবং বেরিয়ে যায়, তাকে আদেশ করা হচ্ছে। এই ধরনের যে বাক্য রয়েছে সেই বাক্যগুলোকে আমরা আদেশবাচক বাক্য বলে থাকি। অনেক সময় আমরা বলতে পারি দেশকে ভালোবাসো, আমরা হয়তো উপদেশ দিচ্ছি কাউকে, সেই উপদেশটাও কিন্তু ইম্পারেটিভ সেন্টেন্সের আওতাভুক্ত বা আদেশবাচক বাক্যের আওতাভুক্ত। আমরা আমাদের আজকের ক্লাসটা শেষ করার আগে তোমাদের জন্য 5টা প্রশ্ন, এবং সেই 5টা প্রশ্নের জন্য তোমাদের জন্য রয়েছে 5টা চকলেট। তোমাদের জন্য 5টা চকলেট থাকবে। আমরা আশা করব যে সবার আগে প্রত্যেকটার যে উত্তর দিবে সে এই এক একটা চকলেট পাবে। যেমন আমাদের প্রথম প্রশ্ন, কালকে কি করবে তুমি? এই বাক্যটা কোন ধরনের বাক্য? এই বাক্যটা কোন ধরনের বাক্য? আমরা এতক্ষণ পড়েছি যে বাক্যের বেশ কিছু শ্রেণী বিভাগ রয়েছে। বাক্যের বেশ কিছু শ্রেণী বিভাগ রয়েছে। এইখানে কালকে কি করবে তুমি, শ্রাবণের আকাশ সবার আগে উত্তর দিচ্ছে, সবার আগে উত্তর দিয়েছে শ্রাবণের আকাশ। তোমার জন্য এই চকলেটটা, তোমার জন্য এই চকলেটটা। শ্রাবণের আকাশ সবার আগে উত্তর দিয়েছে, ওকে, একটা চকলেট নাই হয়ে গেল। এরপরে আশা করি কাজটা করা সম্ভব হবে, এরকম ভাবে যখন বলা হচ্ছে তখন সেটা কোন ধরনের বাক্য? আশা করি কাজটা করা সম্ভব হবে। আশা করি কাজটা সম্ভব হবে। কেউ উত্তর দিতে পারছো না এখন পর্যন্ত। আশা করি কাজটা করা সম্ভব হবে, এইটির উত্তর কি? এটি কোন ধরনের বাক্য? বাংলায় বলতে হবে, অবশ্যই বাংলায় বলতে হবে। এখন ইংরেজিতে বললে নিব না।
অনেকেই উত্তর দিচ্ছ আমি বাংলায় নিব, ইংরেজিতে নিব না উত্তর। প্রচুর উত্তর আসছে, সঠিক উত্তরই আসছে, কিন্তু আমি বাংলায় কিন্তু পাচ্ছি না একটা উত্তরও। ইংরেজি বোঝানোর কারণে যদি তোমরা পাও এরকম করো তাহলে কিন্তু হবে না, আমাকে জানাও। আশা করি কাজটা করা সম্ভব হবে। মিজানুর রহমান শুভ সবার আগে সঠিক উত্তর দিয়েছে, ধন্যবাদ। ইচ্ছাসূচক বাক্য, আমাকে বাংলা শোনাতে হবে। তোমাদেরকে এতক্ষণ ইংরেজির সঙ্গে তুলনা করে বুঝিয়েছি, এটা সহজবোধ্যতার জন্য। বাংলা শব্দ ভুলে গেলে কিন্তু হবে না বাংলা ক্লাসে। মিজানুর রহমান শুভ, তোমার জন্য এই চকলেটটা, আরেকটা চকলেট নাই হয়ে গেল। আরেকটা বাক্য আমাদের সামনে রয়েছে, এটা হচ্ছে আকাশটা কি সুন্দর। কেউ একজন কোন একদিন সুন্দর আকাশ দেখতে পেয়েছে এবং তারপরে বলেছে আকাশটা কি সুন্দর। এইটা কোন ধরনের বাক্য? আকাশটা কি সুন্দর, এরকম ভাবে যখন কেউ একটা বাক্য প্রকাশ করছে সেটা, হ্যাঁ, শ্রাবণের আকাশ সবার আগে সঠিক উত্তর দিয়েছে। বিস্ময়সূচক বাক্য, তোমার জন্য আরেকটা চকলেট, তুমি খুব সম্ভবত একটু আগে আরেকটা চকলেট নিয়ে গিয়েছো। আকাশটা কি সুন্দর, মনে রাখতে হবে যে এখানে একটা বিস্ময় প্রকাশ পেয়েছে, সুতরাং এই বিস্ময়টা যখন প্রকাশ পাচ্ছে তোমাকে বুঝতে হবে যে এখানে একটা বিস্ময়সূচক চিহ্নও রয়েছে, সুতরাং এটা বিস্ময়সূচক বাক্য। পরবর্তী প্রশ্ন, আমি তার সাথে কথা বলি না। আমি তার সাথে কথা বলি না, এইটা কোন ধরনের বাক্য? আমি তার সাথে কথা বলি না, এটা কোন ধরনের বাক্য? আমি তার সাথে কথা বলি না, এটা কোন ধরনের বাক্য? আমাকে জানাও কমেন্টের মাধ্যমে। সাকিব ইসলাম সবার আগে উত্তর দিয়েছো বিবৃতি। সাফায়েত হোসেন আশিক, সে উত্তর দিয়েছো, সবার আগে উত্তর দিয়েছো সাকিব, সুতরাং তোমার চকলেট। আমি তার সাথে কথা বলি না, এটা হচ্ছে বিবৃতিমূলক বাক্য। এটা একটা চকলেট ছাড়া কোশ্চেন। সেটা হচ্ছে যে আমি তার সাথে কথা বলি না, এইটা বিবৃতিমূলকের মধ্যে দুটো প্রকারভেদ রয়েছে, সেই দুটো প্রকারভেদের কোনটির অন্তর্গত? আমি তার সাথে কথা বলি না, হ্যাঁ এই তো, মিতু বলছো, জাহিদ হোসেন সৈকত বলছো, সাবরিনা জাহান বলছো এটা না বোধক। এখানে কোনো চকলেট নাই এই মুহূর্তে না বোধকের উত্তর দেওয়ার জন্য, তোমরা বুঝেছো, এইটাতেই আমি অনেক খুশি। এখন পরশেষ যে অংশটা, সেটা হচ্ছে শিক্ষক ক্লাসে এলে উঠে দাঁড়াবে। এরকম যদি কোনো একটা বাক্য হয় সেটা কোন শ্রেণীর অন্তর্গত আমাকে জানাও। শিক্ষক ক্লাসে এলে উঠে দাঁড়াবে, এটি কোন ধরনের বাক্য? কমেন্টের মাধ্যমে আমাকে জানাও, তোমাদের কাছে আশা করছি উত্তর। হ্যাঁ, নওয়াব শাহ আরাফাত, সে সবার আগে উত্তর দিয়েছে। সে বলেছে যে এটা আদেশবাচক বাক্য, এটা আদেশবাচক বাক্য। তোমাকেও অনেক অনেক ধন্যবাদ, তোমাকে অভিনন্দন। আমরা এইভাবেই 5টা চকলেট শেষ করে ফেললাম এবং 5টা প্রকারভেদ সম্পর্কে জেনে ফেললাম। একজন আমাকে কিন্তু চ্যালেঞ্জ জানিয়েছে যে ভাইয়া আপনার কাছে 6 নাম্বার চকলেটটাও নাই। আমি কিন্তু গুনে দেখাতে পারবো, আমার কাছে 6টা চকলেট আছে, 1 2 3 4 5 6। একটা চকলেট আমি খাবো, এই কারণে তোমাদেরকে দেইনি। এই 5টা প্রকারভেদের জন্য 5টা চকলেট। এবং আমরা আশা করি যে তোমরা সবাই খুব ভালোভাবে আজকের এই ক্লাসটা বুঝতে পেরেছো। আমরা তোমাদেরকে খুব ভালোভাবে বোঝানোর চেষ্টা করেছি। তোমরা এরপরও কোনো প্রশ্ন থাকলে টেনএমএস ফোরামে আমাদেরকে জানাতে পারো। এর পাশাপাশি ডি ইউনিট সম্পর্কে ভর্তি টিপস, আমাদের একটা লাইভ সেশন আজকে রাত 9:30টায় তোমাদের জন্য থাকছে। লাইভ অ্যাডমিশন কোচিং গ্রুপ থেকে লাইভে যাব আমি, আমার নাম নাহিয়ান। ডি ইউনিট সম্পর্কে, যে ডি ইউনিটে সায়েন্স, কমার্স, আর্টস সবাই অংশগ্রহণ করতে পারে, সেই ডি ইউনিট সম্পর্কে তোমাদের কোনো ধরনের কৌতূহল থাকলে আমাদেরকে অবশ্যই জানাবে সেই লাইভ সেশনে। আমরা আশা করব তোমরা সবাই এই ক্লাসে অংশগ্রহণ করবে। আজকে রাতে 9:30টায় তোমাদের সামনে একদম সামনাসামনি আমি নাহিয়ান উপস্থিত থাকছি।
দেখা হবে সবার সঙ্গে। সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে শেষ করছি আমাদের আজকের ক্লাস। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।